হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আমরা এবার দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আহিরিকে একলব্য তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। এবার গাড়িতে বসেই যখন নামবে তখন আহিরি একলব্যকে বলছে যে একলব্য বলছে আর কি যে তুমি কি দেখছো মোবাইলে এত মন দিয়ে। তখন আহিরি বলছে আসলে রাঙামতির যে ইন্টারভিউগুলো সেগুলোই দেখছিলাম। তখন একলব্য বলছে ও তাই নাকি। তখন একলব্য দেখতে শুরু করে। আহিরি বলছে জানো, একটা কথা আমি কিছুতে বুঝতে পারলাম না, ওর এতগুলো ইন্টারভিউ দেখলাম কিন্তু একটাতেও তোমার নাম নেয়নি। তো এইটা দেখে আমি যেটা বুঝতে পারলাম যে ভালোবাসার লড়াই কিন্তু আমি জিতে গেছি। কারণ দেখো, তুমি ওর জন্য এত কিছু করলে, ইনফ্যাক্ট তুমি না থাকলে ওই কম্পিটিশনটাতে আসতে পর্যন্ত পারতো না। সাহস থেকে শুরু করে মনোবল থেকে শুরু করে সমস্ত কিছু তুমি করলে ওর জন্যে, কিন্তু ও তোমার কথা একটি বারের জন্য বলল না। ওর গ্রামের লোকদের প্রশংসাই করে গেল, গ্রামের লোকদের কথাই বলে গেল আর নিজের কথা বলে গেল। হ্যাঁ, মাঝে মধ্যে তোমার মা বাবার নাম করেছে, কিন্তু বাকি তোমার নাম কিন্তু একটা জায়গাতেও করেনি। দু একটা কথা হলেও বলতে পারতো। এই জিনিসটা কিন্তু, এই কথাগুলো কিন্তু একলব্যের মনে দাগ কেটে যায়। একলব্য ভাবতে থাকে, চুপ করে এই জিনিসগুলো ভাবছে। কিছুক্ষণ পর তার কিন্তু আর ভালো লাগছে না। তখন কি করছে, আহিরিকে বলছে আচ্ছা আমি আসছি, আমি বাড়ি যাব। বলছে আচ্ছা ঠিক আছে, সে তুমি যাও, কিন্তু দেখো রাঙা কিন্তু এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আমি কিন্তু তোমার স্ত্রী হতে চলেছি। রাঙা কিন্তু তোমাকে স্বামী হিসেবে মানেই না, তোমাকে ভালোবাসে না। এটা রাঙা খুব স্পষ্ট করে বলে দিয়েছে। এই কথাগুলো কিন্তু একলব্যের একটুও ভালো লাগে না। একলব্য তখন তুরন্ত বাড়ির জন্য রওনা হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে বৃন্দা কাউকে একজনকে ফোন করে বলছে যে তোমাদেরকে অনেক ধন্যবাদ, তুমি যে একলব্যের কথাগুলো, রাঙামতি যে একলব্যকে নিয়ে এত কথা বলেছে সেই কথাগুলো যে তোমরা কেটে দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার হবে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি। একলব্য এবার রাঙাকে ভুল বুঝবে। একলব্যের প্রোটেকশনে, একলব্যর সাথে থাকাতে খুব উঠছিল না রাঙা। এবার দেখব যে কি করে ও আগে যায়। বলছে স্বামীকে নিয়ে অনেক গর্বের কথা বলেছিলিস না, সব আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এইসব দেখার পর তো একলব্য বসু তোর পাশে আর থাকবে না রে রাঙা, এরকমভাবে বলছে বৃন্দা। এরপরে তো একলব্য বাড়ি ফিরে এসেছে। একলব্যকে দেখে রাঙা খুব খুশি। বলছে তুই বাড়ি ফিরে এসেছিস, আচ্ছা খুব ভালো, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নে, আজকে বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছে। বাবা তো বলছিল যে বাইরে থেকে খাবার আনাবে, কিন্তু আমি বলেছি যে না থাক, আনাতে হবে না, আমি আর মা মিলে সবটা বাড়িতে করে নিয়েছি। তারপর বলছে আজকে সারাদিনে যা ধকল গেল। বলছে সত্যি রে উড়ানবাবু, তুই যদি আমাকে সাহসটা না দিতিস আর মনোবলটা না বাড়াতিস, আমার পাশে না থাকতিস, তাহলে এই কম্পিটিশনটা আমি কখনো জিততে পারতাম না। তখন কিন্তু এই কথাটা শুনে একলব্য হাততালি দিচ্ছে যে বাহ রাঙামতি, বাহ খুব ভালো। যখন আমি অ্যাক্টিংটা তুমি খুব ভালোই করতে শিখেছ। যখন আমি তোমার সামনে থাকি তখন আমাকে নিয়ে কত ভালো ভালো কথা বলছো, কিন্তু যখন স্টেজে উঠেছ তখন আমাকে নিয়ে একটাও কোনো কথা বলনি তুমি, একবারও তুমি আমার নাম করনি। এটা শুনে কিন্তু রাঙা অবাক হয়ে যায়। বলছে অদ্ভুত না ব্যাপারটা, সবাইকে নিয়ে তুমি দুটো তিনটে করে কথা বলতে পারলে, অথচ নিজের স্বামীকে নিয়ে তুমি একটাও কথা বললে না। রাঙামতি কিন্তু খালি অবাক হয়ে দেখছে আর শুনছে কথাগুলো, কারণ রাঙা তো জানে যে সে তো তার স্বামীকে নিয়ে কথা বলেছে, বারবার করে বলেছে। তাহলে উড়নবাবু এইসব কি বলছে। একলব্য তখন রাঙাকে ধরে বলছে কারণ আমি জানি তুমি এই সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাও না, তুমি এটা মানতেই চাও না যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে বা হতে পারে। বলে কেন বলো তো রাঙামতি, তুমি কি আশাই করতে পারো না যে এরকম কোনো সম্পর্ক হতে পারে। রাঙা তখন অবাক হয়ে চেয়ে আছে একলব্যের দিকে। একলব্যকে বলছে তুই কি সেটা আশা করিস। একলব্য তখন চুপ করে যায়, হাতটা সরিয়ে নেয় আর এটা সেটা ভাবতে ভাবতে ভেতরে চলে যায়। রাঙা তখন অবাক হয়ে যায় যে এটা কি হলো। বলছে ব্যাপারটা কি হলো, আমি তো সবকটা ইন্টারভিউতে উড়ানবাবুর নাম বলেছিলাম। আর সত্যি তো, এই মানুষটা যদি না থাকতো তাহলে আজকে এত বড় দিনটা কি আমার জীবনে আসতো। তাহলে কেন আমি এই জিনিসটা স্বীকার করব না, আমি তো আর অকৃতজ্ঞ নই। রাঙা বলছে তাহলে উড়ানবাবু এরকমভাবে কেন বলল যে আমি ওনার নাম নেইনি। তাহলে কি ওই সাংবাদিকগুলো আমি উড়ানবাবুকে নিয়ে যা যা কথা বলেছি সেগুলোর একটাও কিছু দেখায়নি, সব কিছু কেটে বাদ দিয়ে দিয়েছে। অবাক হয় রাঙামতি। এরপরে দেখা যাচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে। রাঙা পাঞ্চালি আর অদিতির সাথে বসে আছে। রাঙা বলছে ওই মেয়েটা কে যে ব্যাগের মধ্যে অস্ত্রশস্ত্র রেখেছিল। কিন্তু দেখ, ও কিন্তু টাকার ব্যাগের কথা বলেনি। তার যেই লোকটা টাকার ব্যাগের কথা বলেছিল সে আলাদা, আর যে অস্ত্রশস্ত্র রেখেছিল সে আলাদা। তার দুটো মানুষ। এমন করে ভাবছে আর বলছে রাঙা।
পাঞ্চালি বলছে ওই মহিলাই মনে হয় যে ওইখানে বন্দুক টন্দুক রেখেছিল, সেই মনে হয় পুলিশকে ফোন করেছিল। অদিতি বলছে ডেফিনেটলি এটা হতেই পারে, আর এর সঙ্গে বড় বৌদি জড়িত নয় তো? রাঙা বলছে না না, বড় বৌদি কি করে জড়িত হতে পারে, ও তো মিস কলকাতা কম্পিটিশন নিয়ে ব্যস্ত ছিল। রাঙা বলছে ওইসব বন্দুক টন্দুক অত বড় কাজ বড় বৌদি করার কথা নয়। অদিতি বলছে তা ঠিক, বড়জন লোককে ফিট করে পার্স ঢুকিয়ে দিতে পারে, কিন্তু এই বন্দুক রাখার মতো অত বড় কাজ বড় বৌদি করবে না। রাঙা বলছে বড় বৌদিদি ছাড়াও কেউ আড়ালে থেকে আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে নিচ থেকে খবর এসছে যে আহিরি এসেছে। এটা শুনে পাঞ্চালি অদিতি বিরক্তিবোধ করলেও নিচে যেতে চায় না, তবুও বাধ্য হয়ে নিচে যায় আর কি দেখা করতে। এদিকে রাঙা বলছে যে আমি যে উড়নবাবুকে নিয়ে এতগুলো কথা বললাম সেগুলো টিভির লোকগুলো দেখালো না কেন? তাহলে কি কেউ কেটে বাদ দিয়ে দিয়েছে? কেউ কি করাচ্ছে এগুলো ওদেরকে নিয়ে? কে করাচ্ছে? বড় বৌদিদি? কিন্তু এটা কি করে হতে পারে, এরকমটা ভেবে যাচ্ছে রাঙা। দেখা যাচ্ছে আহিরি হোলি পার্টিতে যাওয়ার জন্য সবার জন্য টিকিট নিয়ে এসেছে। বলছে এবার হোলিটা বাড়িতে নয়, ওখানে খেলা হবে যেখানকার টিকিট নিয়ে এসেছে। এটা শুনে তো ময়না বিশেষ করে বেশি এক্সাইটেড। বলছে হ্যাঁ, আমরা তো বাড়িতেই খেলি, তো এই বছরটা কি আমরা ওখানে যেতে পারি? এইভাবে বলছে। আমরা তো কখনো যাইনি, তাই এই বছর যদি আমরা সবাই যাই ওই হোলি পার্টিতে। এরপর তো বর্দা বলছে আচ্ছা ওখানে যাওয়ার জন্য কোনো টিকিট টিকিট লাগবে? তখন আহিরি বলছে না না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, অলরেডি আমি ফিস দিয়ে রেখেছি। বলে ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। এরপর বৃন্দাকে বলছে যে আমি রং লাগাবো তোমাকে, খেলতে খেলতে রং দেবো তোমাকে, কত মজা হবে। বাবাকে গিয়েও বলছে যে বাবা এবার যদি ওখানে যাই কোনো কি অসুবিধে হবে? এরপর তো পিসিমণি বলছে যে থাক না, ওরা যখন যেতে চাইছে তখন যাক না। তখন একলব্যের বাবা বলছে ঠিক আছে একলব্য, তোর কি মত? একলব্য তখন কিছু বলে না। তখন একলব্যের বাবা বলছে ঠিক আছে, যেরকম আমাদের এখানে রাধাকৃষ্ণের পুজো দিয়ে তারপর দোল খেলা শুরু হয় সেরকমটাই হবে, তারপরে তোদের যদি মনে হয় তোরা যাবি তো তোরা চলে যাবি তাহলে সবাই মিলে একসাথে। তখন পিসি বলছে আমি তোদের সাথেই থাকবো দাদা। বলে বেশ, তুই তাহলে আমাদের সাথেই থাকিস, বাকিরা সবাই চলে যাবে। তখন ওদিক থেকে রাঙা এসেছে। রাঙা বলছে আমি কোথাও যাব না, বাড়িতে পুজো হবে, বাড়িতে পুজো টুজো দিয়ে আমি এখানেই থাকবো। তাছাড়া অন্যখানে গেলে লোকে দুটো কথা বলবে, আর বেকার আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে। আর আমার জন্য অন্য কারো মান সম্মান নিয়ে টানাটানি হোক, একলব্যের দিকে তাকিয়ে বলছে, সেটা আমি চাই না। তখন একলব্য রাঙার দিকে তাকিয়ে কিন্তু মুচকি হাসছে, আর মনে মনে বলছে বুঝতে পেরেছি, আমাকেই শুনিয়ে বলা হচ্ছে। বলছে এমনিতেই তো বুলি উঠেছে রাঙামতি, তুই তো কাজের মেয়ে, কেমন সব বদমাস লোকজন। আর এরকমই কিছু বদমাস লোকজন ওই আমি উড়নবাবুকে নিয়ে এত এত ভালো ভালো কথা বললাম সব কিছু কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছে। কোনো মানুষ ভালো না, আমি এই শহরের একটাও পার্টিতে যাব না। একলব্য তো কথা শুনে হাসছে। রাঙা সবাইকে বলে দিচ্ছে তোরা যা। তখন আহিরি আবার বলছে এটা কি করে হয় বলো, তুমি না গেলে একলব্য কি করে যায়? কারণ তুমি তো একলব্যের ওয়াইফ না। এবার তুমি তো মিসেস কলকাতা হয়েছো সেটাও একলব্যের জন্যই ধরো। এবার একলব্য যখন ওখানে যাবে, যখন জিজ্ঞাসা করবে যে তোমার ওয়াইফ কোথায়, তোমাকে দেখতে চাইবে, তখন একলব্যের ফেস লস হবে না বলো? এইভাবে আহিরি বোঝাচ্ছে। আহিরি বলছে ইভেন্টটা তো আমার বান্ধবীরাই ম্যানেজ করেছে, তো আমি তো তাদের থ্রুতে চলে যাব। একলব্য কিন্তু তখন রাঙার পেছনে এসে দাঁড়িয়ে বলছে আমার কিন্তু কোনো আপত্তি নেই, মানে বলতে চাইছে যে রাঙার সাথে যেতে একলব্যের কোনো আপত্তি নেই। এরপর রাঙা কিছু বলতে গেলে একলব্যের বাবা বলছে কেন রে তুই যাবি না? তুই যদি কোনো অন্যায় দেখিস তাহলে তুই তো প্রোটেস্ট করতে জানিস, তাহলে কেন যাবি না? বলছে শোন, এই বদমাইশ লোকেরা যদি তোর সম্মান না রাখতে পারে, যদি অসম্মান করার জন্য কিছু বলে, তো কোনো কিছু না ভেবে সপাটে বলে দিবি। তাছাড়া তোর সাথে তো আক্কু যাচ্ছে, কোনো চিন্তা নেই, তোর যাতে কোনো রকম সম্মানহানি না হয় সেটা দেখা কিন্তু আক্কুর দায়িত্ব। আরও দেখবে সেটা, তুই চিন্তা করিস না। একলব্য কিন্তু রাঙার দিকেই তাকিয়ে আছে। বৃন্দা মনে মনে প্ল্যান করছে যে মিসেস কলকাতা চলো তুমি ওখানে পার্টিতে, তারপর দেখো তোমার কি হাল হয়। এই বলে খুব হাসছে। আর এদিকে দেখা যাচ্ছে কোনো একটি মেয়ে ল্যাপটপের সামনে বসে আছে, আর এই পার্টিতে রাঙামতি যাতে আর বেঁচেই ফিরে না আসতে পারে সেই প্ল্যান করছে। কিন্তু কে এই মহিলা চিনতে পারা যাচ্ছে না। এদিকে রাঙামতি তীরধনুককে হাতের কাছে রাখছে, কালকে মনে করে নিয়ে যেতে হবে, কারণ তীরধনুক ছাড়া তো রাঙামতি কোথাও যায় না। তখন সেখানে একলব্য এসছে রাঙামতিকে এটা জানাতে যে রাঙামতি কিন্তু কোনো রকম অস্ত্র শস্ত্র ওখানে নিয়ে যেতে পারবে না। আহিরির কাছে ফোন করে একলব্য সবটা জেনে নিয়েছে। বলছে ওটা তো একটা খুশির অনুষ্ঠান, তাছাড়া এই মিসেস কলকাতা দেখার পর সবাই তো বুঝেই গেছে যে তুমি এই তোমার তীরধনুক ছাড়া কোথাও যাও না, কিন্তু অন্যান্য মানুষের যাতে কোনো রকম অসুবিধে না হয় বা তারা যাতে ভয় না পেয়ে যায় সেই জন্য ওখানে কোনো রকম হাতিয়ার অ্যালাউ নেই, মানে অস্ত্রশস্ত্র অ্যালাউ নেই, তাই তুমি ওটা নিয়ে যেতে পারবে না। এই বলে একলব্য ওখান থেকে চলে যায়। এবার রাঙা চিন্তা করছে যে আমি তীরধনুক নিয়ে যাব না, সেটা কি করে হয়? বিপদ আপদ কি বলে আসে নাকি? এই যে যেমন মিসেস কলকাতাতে গেলাম, তো এখানেও তো বেশ সব কিছু ভালো ভালোই চলছিল, হঠাৎ করে কোথা থেকে বিপদ এসে গেল। তো এখানেও যদি কোনো রকম বিপদ আসে তো আমাকে তো তৈরি থাকতে হবে না তার জন্যে। আর তীরধনুক ছাড়া রাঙামতি কিভাবে কি করবে?
তারপর রাঙামতি বলছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে, অস্ত্র ছাড়া রাঙামতির কি করে চলবে, কিন্তু কি নিয়ে যাবে এমনটাই চিন্তা করছে রাঙামতি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করতে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।